প্রত্যেকটা দিন লাফিয়ে লাফিয়ে হচ্ছে কোভিড-19 পজিটিভ। এই হসপিটালে বেড, মানুষ দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষের কাছে জীবিকা নেই। একের পর এক অভিযোগের তীর কখনো বিরোধী পক্ষ তুলে ধরছে বর্তমান রাজ্য সরকারের উপর, আবার রাজ্য সরকার তার পূর্ণ বিশ্লেষণ তুলে ধরছে আমাদের কাছে। আমরা সঠিক তথ্যটা জানবো যে কি ঘটনা ঘটতে চলেছে, যা আমরা আজকে মিডিয়াতে দেখি, যা আমরা আজকে টিভিতে দেখি, সেটা কতটা সঠিক, কি বলছে। আজকে আমাদের সামনে এরকম দুজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সাথে উপস্থিত রয়েছেন, যাদের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে আজকে বাংলায় কি চলছে বা আগামী দিনে বাংলায় কি আসতে চলেছে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন এবং সরাসরি আপনাদের সাথে কথা বলবো ভারতীয় জনতা পার্টির দলীয় কমিটির সদস্য মিস্টার সত্যব্রত দত্ত। তিনি আরেকটি ডেজিগনেশন হোল্ড করেন যে নদিয়া ডিস্ট্রিক্টের, তিনি অবজারভার উত্তর নদিয়া ডিস্ট্রিক্টের। এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন তৃণমূল নেত্রী এবং অভিনেত্রী এবং তিনি সমাজসেবী। এবং আমরা ওনাদের কাছ থেকে একটা পরিষ্কার চিত্র কি পেতে পারি যে বিরোধী পক্ষ কি বলছে বা 2021 কার দখলে আসতে চলেছে। আপনারা চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা নোটিফিকেশনটা অন করুন, যাতে আপনারা আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা পেতে পারেন এবং আমরা যে জিনিসটা নিয়ে আসতে চলেছি, অ্যাকচুয়াল জিনিসটা যেটা এখনো পর্যন্ত কেউ দেখাতে পারছে না, আমরা সেই তথ্যটাই আপনাদের সামনে তুলে ধরছি, তার পুরো সমীক্ষা, পুরো চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চোখ রাখুন, আমরা সরাসরি কথা বলেছি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে যাই। যে চিত্রটি গতকাল সমস্ত পশ্চিমবঙ্গের দাগ কেটে গেছে, সমস্ত পশ্চিমবঙ্গকে ভাবাচ্ছে, সেই চিত্রটি হচ্ছে একটি 18 বছর বয়সের ছেলে। সেই ছেলেটি তার মা বাবা সেই সন্তানকে হারালো, 4টি হসপিটাল তাকে ফেরত পাঠালো। সেই ছেলেটি শেষ অবস্থায় দাঁড়িয়ে কলকাতা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করেও শেষ অবস্থায় তার প্রাণটা রক্ষা পেল না। আমি সত্যব্রত বাবুর কাছে যাচ্ছি, সরাসরি যাচ্ছি, যে এই যে চিত্রটি উঠে আসছে, কালকের চিত্রটি সত্যি একটা দাগ কাটার মতন অবস্থায় রয়েছে। তো আপনি এই চিত্রটিকে আপনি কি ভাষায় ব্যক্ত করবেন? সত্যি কথা বলতে এর কোনো ভাষা হয় না, কারণ একজন পিতা মাতা তার সন্তান, 18 বছরের সন্তানকে হারিয়েছে, যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত, সেখানে দাঁড়িয়ে সন্তানকে হারিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আপনার বক্তব্যটা যদি আপনি আমাদের জনগণের সামনে তুলে ধরেন। আপনি আপনার কাছে লাগতেই পারে যে একটা মা কান্না করছে তার ছেলে সন্তানের জন্য, আর যার সন্তানটা চলে যাচ্ছে সে তো তার প্রাণে তার আঘাত আসছে। হ্যাঁ, হসপিটাল ছিল, পরে তো পুলিশকে বলার পর পুলিশ তো নিয়ে গেল, পুলিশ তো মেডিকেল কলেজে ভর্তি করালো। হাসপাতাল কেন দিল না? সেখানে হাসপাতাল কেন ভর্তি করলো না? একজন দায়ীকে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হয়ে তার দায় নিতে হবে, নিতে হবে। এবং তার যে একটা অ্যাসিস্ট্যান্ট মন্ত্রী আছে চন্দ্রা ভট্টা, সে কি ঘুমোচ্ছিল? টিভির পর্দায় দেখা যায় তিনি কোথায় ছিলেন। মানুষের জীবন নিয়ে এইভাবে খেলা ঠিক নয়। আজকের আমরা আতঙ্কিত, মানুষ আতঙ্কিত যে বাংলাতে মানুষ সত্যিকারে বেঁচে ফিরবে কিনা। হাসপাতাল একটা মরণ ফাঁদ হয়েছে, হাসপাতাল একটা মরণ ফাঁদ হয়েছে। আজকের পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করছে, পুলিশ হাসপাতাল ছিল, সেখানে উনি নিয়ে যেতে পারতেন ওনার সন্তানকে, তাহলে হয়তো ওনার সন্তানের প্রাণটা রক্ষা পেত। এখানে আরো তো হসপিটাল ছিল, হতে পারে সরকারি হসপিটালগুলোতে বেড ক্যাপাসিটি লিমিটেড। আর যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, সেখানে হসপিটালের বেড, সেক্ষেত্রে হসপিটালের বেড ক্যাপাসিটি লিমিটেড ছিল। তার আচ্ছা আমি একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই। ছেলে কি 18 বছর বয়সের ছেলে না থাকে তাহলে কিভাবে ভর্তি করাবে? যে সমস্ত পেশেন্টরা ওখানে ট্রিটমেন্ট চিকিৎসায় মারা গেল, তাদেরকে চিকিৎসা না করে ছেলেকে ভর্তি নেবে, এটা হতে পারে কখনো? বিনা চিকিৎসায় না, মানুষের জীবন নিয়ে কখনোই খেলা হচ্ছে না। হসপিটালে বেড ক্যাপাসিটি যদি লিমিটেড থাকে তাহলে মানুষ সবাই প্রাইভেট হাসপাতালে যে সমস্ত রোগীরা চিকিৎসার অবস্থায় রয়েছে তাদেরকে ট্রিটমেন্ট করে কি পাঠিয়ে দেবে বাড়িতে? ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে যাওয়ার। কি কথা বলছেন? সময় নষ্ট না, মানুষের জীবন যখন যেখানে অ্যাভেলেবেল ছিল সেখানে ভর্তি করলো না কেন?
কেন ভর্তি করলো? ওখানে তো বেড তো ছিল, সেটা ওয়েবসাইটে দেখা গেছে। আচ্ছা, একটা প্রশ্ন উঠে আসছে, আপনাদের দুজনকে একটু বলতে চাই। এখানে বেড ছিল, ওয়েবসাইটে দেখা গেছে সেখানে বেড ছিল। আপনাকে আমি অনুরোধ করছি, একটা ছোট্ট তথ্য উঠে আসছে যে ছেলেটি একটা 18 বছর বয়সের ছেলে, তার তাহলে মেডিকেল কলেজে ভর্তি করলো কেন? মেডিকেল কোনো অসুবিধা ছিল কিনা সেটা আগে কেন ব্যবস্থা নেয়নি? মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। আজকের প্রতিদিন আজকের মানুষ হাজার হাজার মানুষ এটা উঠে এসেছে, মানে এই ঘটনাটা উঠে এসেছে যে 18 বছর বয়সে তার সুগার ছিল 700, সেখানে দাঁড়িয়ে মানুষের স্বাস্থ্য নিয়ে সেখানে যেতে পারতেন। উনি হসপিটালে জীবন বিপন্ন হয়ে আমার ছেলেকে ভর্তি না নিলে আমি সুইসাইড করব, হোয়াট ইজ দিস? সেই ওইটা করে সময় নষ্ট না করে উনি আরো হসপিটালগুলো যেতে পারতেন যেখানে ভর্তি করা যায়, যেখানে বেড অ্যাভেলেবেল ছিল, সেখানে উনি ওনার সন্তানকে নিয়ে যেতে পারতেন। আপনি দেখে এসেছেন সেখানে বেড ছিল, আপনি প্রমাণ দিতে পারবেন সেখানে বেড ছিল অথচ ভর্তি নেয়নি? কোথায় বেড ছিল আপনি আমাকে দেখান, কোথায় বেড ছিল? বেড আচ্ছা, একটা প্রশ্ন করতে চাইছি যে একটি, আর যেভাবে আপনি নিজেও জানেন যেভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমশ, সেখানে হসপিটালগুলোতে তো বেড, তাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড-19 পেশেন্টের জন্য আলাদা কেয়ার ইউনিট করে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা বোধহয় আপনার জানা নেই। কেন? যে যত লোক মারা গেছে তা দেখানো হয়নি। লাশ পাচার হচ্ছিল গড়িয়াতে, গড়িয়া শ্মশানে লাশ পাচার হচ্ছিল। দিনের আলোতে পড়ানো হচ্ছে, আপনারা জানেন না? ধাপাতে পুড়িয়ে দিচ্ছিল। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলতে চাই আপনাকে, আপনাদের একটু বলতে চাই যে কোভিড-19 এ আজকে ওয়েস্ট বেঙ্গলে আক্রান্তের পার্সেন্টেজ কত আছে? 13টা লাশ, যেটা আদার স্টেট যেগুলো আছে তার থেকে কোভিড-19 এ ওয়েস্ট বেঙ্গলে পার্সেন্টেজ হচ্ছে 74%, যেখানে অন্যান্য মহারাষ্ট্র, বাড়ানো চালের বস্তা, মানুষের বডিটা কি চালের বস্তা সুখ দিয়ে তুলবে? আশ্চর্য! মানে ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, সারা বিশ্বে কোথাও নেই যে এরকম লাশ হুক দিয়ে তুলতে হবে। বেওয়ারিশ লাশ হলে সম্মান আছে, তাকে সম্মান জানাতে হবে। সভ্য সমাজে আমরা থাকি, সেই লাশ দিয়ে হুক দিয়ে লাশ তুলতে পারে না, কেন বলতে পারি না? আচ্ছা, আপনি একটু আগে যে বললেন গড়িয়া শ্মশানে যে লাশের ব্যাপারটা দিয়ে বললেন, এটা কিন্তু ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি যে মানুষ লাশ গড়িয়া হয়েছিল সেখানে দাঁড়িয়ে, কিন্তু সত্যতা যাচাই করা হয়নি। তিনটে লাশ দেখা গেছে এবং সেখানে দাঁড়িয়ে ভিডিও তো চলছিল, তো চালাতে চলে যায় তখন। বেওয়ারিশ লাশ রাস্তায় পড়ে থাকবে কেন? বেওয়ারিশ লাশ রাস্তায় পড়ে থাকে। প্রথম দিন চালাইনি, পরে চালিয়েছি। 6 মিনিট ওর থেকে অনেক ফোন আছে। 6 মিনিট হয়েছে, 6 মিনিট। না, আপনি এইভাবে বলতে পারেন না। মানুষ যেখানে কোভিড-19 যেভাবে স্প্রেড করছে, সেখানে না জেনে শুনে মানুষ হাত দেবেই বা কেন একটা বেওয়ারিশ লাশকে? সবথেকে বড় যে জিনিসটা নিয়ে আজকে তোলপাড় হয়ে যাচ্ছে, সমস্ত বাংলা, সমস্ত ভারতবর্ষ, সমস্ত বিশ্ব লাফি কোভিড-19 পজিটিভ বাড়ছে। আমাদের এখানে 3টে জিনিস আমি বর্তমান সরকারের কাছ থেকে জানতে চাইছি এবং সাধারণ জনগণের প্রতিনিধি হিসাবে জানতে চাইছি, যেখানে দাঁড়িয়ে যে সাধারণ মানুষ আজকে কোভিড-19 আক্রান্ত, তাদের কর্ম নেই, তাদের অনেক মানুষ গ্রামে গঞ্জে রয়েছে, অনাহারে দিন চলছে, এইটা একটা ইস্যু রয়েছে। সেকেন্ড যেটা রয়েছে, যেটাতে সামনে পুরো ভোট রয়েছে, সামনে বিধানসভার ভোট রয়েছে,
তো এই ভোটটা যে রয়েছে মানুষের কাছে ভাবমূর্তিটা কি আছে, এটা যদি আপনি একটুখানি দেবশ্রী ম্যাডাম যদি একটুখানি পরিষ্কার জনগণকে বুঝিয়ে দেন। দেখুন, আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, উনি মানবিক মুখ্যমন্ত্রী, বারবারই তার নিদর্শন আপনারা সকলেই পেয়েছেন। দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন এইখানে ভোটের রাজনীতি করতে না, মানুষ আগে সুস্থ হোক, মানুষ আগে সুস্থ হয়ে বেঁচে থাকুক। মানুষ যদি বেঁচেই না থাকে তাহলে ভোটটা কে কাকে দেবে? তো এখন আমরা চাইছি যে মানুষ আগে সুস্থ হোক, সুস্থ হয়ে মানুষ আগে বেঁচে থাকুক, ভোটটা পরেও হবে। আর এই অবস্থা এখন যেরকম পর আমাদের পশ্চিমবাংলার মধ্যে উপর দিয়ে যাচ্ছে, আপনারা সকলেই জানেন, করোনা ভাইরাস কোভিড-19 যেভাবে বিস্তার করে চলেছেন, তারপর আমপান, একটার পর একটা বিপর্যয়। আপনার কি কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে ভোট নিয়ে রাজনীতি বা কোভিড-19 নিয়ে রাজনীতি হচ্ছে? না, রাজনীতি বলতে শুধু আপনার আমি তৃণমূল দলকে বা বিজেপি দল বা সিপিএম দলকে বলছি না, বা আমি সর্বসমগ্রে বলছি যে কোন বিরোধী পক্ষ কি এটা নিয়ে রাজনীতি করছে বলে আপনার মনে হয়? সত্যব্রত বাবু, আপনি কি বলবেন এই ব্যাপারে? বিরোধী পক্ষ তো করছেন, রাজনীতি তো এটা নিয়ে করছেন। অবশ্যই রাজনীতি করছে। দেখুন, আচ্ছা আচ্ছা, আমি 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 চাল নিয়ে আমি আসছি, আমি চাল নিয়ে আসছি। তখনই সঙ্গে সঙ্গে 80 কোটি মানুষের জন্য ফ্রিতে চাল এবং 1 কেজি ডালের ব্যবস্থা করলেন। আমরা কি দেখলাম, এক মাসের রেশন গায়েব করে দিল। এবার চাল পাল্টে ফেললো। ভালো চাল গরিবগঞ্জ চলে যাচ্ছে চাল মিল থেকে পচা চাল, মোটা চাল পাঠিয়ে দিচ্ছে। ধরা পড়েছে, মানুষ ধরেছে, রেশন দোকানে মানুষ বিক্ষোভ দেখিয়েছে, তার পরিবর্তে মানুষ লাঠি খেয়েছে, মানুষ চাল চাইতে গিয়ে লাঠি খেয়েছে, মানুষ দেখেছে, টিভির পর্দায় খবরের কাগজে দেখেছে। কোভিড নিয়ে রাজনীতি ওনারা ভেবেছিল চাল চুরি করেছে। শুধু তাই নয়, দেখুন এই যে বন্যা হয়ে গেল, আমফানের চাল চুরি করেছে। এটা একটা চোরের সরকার হয়ে গেছে, তোলাবাজের সরকার। শুধু আমি বলছি না, ওনাদের মন্ত্রী রাজীব ব্যানার্জি স্বীকার করেছেন, ওনার শ্যামল মিত্র, ওনার অরূপ রায় হাওড়ার জেলা সভাপতি, তার চেলা শ্যামল মিত্র কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করেছে, সম্পদ করেছে। পিকে প্রশান্ত কিশোর নিয়ে এসছেন, দিদির মাথায় ঘটে বুদ্ধি শেষ, এখন পিকে নিয়ে এসছে, পিকে বুদ্ধি দিচ্ছে। আর তোলাবাজি, দুর্নীতি, এদের মদত দাও, সারদা নারদা কাণ্ডে যারা যুক্ত তাদের মুখে বড় বড় কথা মানায় না। 100 জন বিজেপি কর্মীকে খুন করেছে এরা। আচ্ছা, আমি দুজনকে একটা আমি কোভিড নিয়ে রাজনীতি করছে, চাল চুরি করছে, পরিষ্কার জানতে চাইছি, তার পরিবর্তে জানতে চাইছি যে সকল রাজ্যগুলো বিজেপি শাসিত রয়েছে সেখানে পরিষ্কার চিত্রটা কি আমাদের কাছে আসছে যে সেখানে কোনো দুর্নীতি হচ্ছে না বা হচ্ছে না বা সে তাহলে দেখুন, খবরের কাগজগুলো তো সব আমাদের কাগজে না, চ্যানেলগুলো আমাদের নয়, সুতরাং তারা তো নিশ্চয়ই তাহলে এর বিরোধিতা করতো, প্রচার করতো। কোথাও ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো দুর্নীতি হয়নি, ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো রেশনের চাল চুরি হয়নি, ভারতবর্ষের কোনো রাজ্যে তোলাবাজি হয় না চাল নিয়ে, ভারতবর্ষের কোনো রাজ্যে এই চাল রেশনের চাল চলে যায় না বাংলাদেশের বর্ডারে। সুতরাং এখানে একটা দুর্নীতির পাহাড়, দুর্নীতি সরকার চলছে। আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে আমি আপনাদের কাছে জানতে চাইছি যে আগামী 2021 সালে মানুষের জবাব দেবে, উত্তর 24 পরগনা আগামী 2021 সালে মানুষ জবাব দেবে।
প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীজি বলেছিলেন যে প্রায় 1000 কোটি টাকার একটা এই স্যাংশন সরকার হয়েছে আয়ুষ্মান ভারত এবং করেনি। সেখানে দাঁড়িয়ে যাতে আজকে কোভিডের এই চিকিৎসা হচ্ছে না, অঞ্চলে যে সকল আয়ুষ্মান বাসিন্দা রয়েছে ভারত তারা যদি যাতে থাকতো, খেতে আজকে পায় কার্ড মানুষ এবং পেত, যাতে তারা তাহলে মানুষ পুনর্বাসনের ঠিক পেত। ব্যবস্থা এই সমস্ত হাসপাতালে জিনিস নিয়ে চিকিৎসা ছিল। তা হচ্ছে না, আজকে মানুষ আমি টাকার জানতে জন্য চাইছি করতে যে পারছে না। ম্যাডামের কাছ এই থেকে আয়ুষ্মান এই ভারত টাকাটা চালু কি, করেনি কেন? যদি মানে এখন মোদির পর্যন্ত নাম হবে আমাদের আয়ুষ্মান মানে ভারত চালু ফান্ডে করেনি। আমাদের রাজ্য সরকারের ফান্ডে এসে লকডাউন পৌঁছেছে। চলাকালীন 500 টাকা করে 3 মাস প্রতি মাসে সরাসরি সব জনধন রকম যোজনায় ব্যাপারে এই সরকার বলবেন। আমাদের সরকার দিয়েছে। 21 1 কেজি চাল 1 কেজি ডাল 9 মাস দেবে, আমরা বাংলার মানুষ নভেম্বর তৈরি পর্যন্ত হয়েছে, দেবে। বাংলার মানুষ বুঝে উজ্জ্বলা গেছে, যোজনায় আপনাদের লকডাউন একটা চলাকালীন MLA, MP ফ্রিতে একটা গ্যাস কাউকেই দিয়েছে। দেখা যায় না। মানুষের পাশে থাকতে এই সরকার গরিবের সরকার, গরিবের জন্য সরকার, সবকা সাথ সবকা বিকাশ বিপর্যয়ের সময় আপনাদের একটা সাংসদ একটা বিধায়ককেও কখনো দেখা যায়নি গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে। লোকসভাতে আমাদের হাত, সরকার করেছে, 2021 আমাদের সরকার হাত। আগেও করেছে, এখনো করছে, আগামী দিনেও লোকসভাতে করবে হাত, এবং 21 আপনাদেরকে বিধানসভাতে একেবারে সাত। দাঁড়াবে বাংলা থেকে। আগামী বাংলায় 2021 বাংলা সালে ভাষার কথা ভুলে যান। টিএমসি সাপ। মানুষ দেখেছে টিএমসি দুর্নীতিবাজ সরকার। হ্যাঁ 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 হয়েছে। তারপরে সাহায্যের জন্য সরকার আমরা পার্টি না, থেকে আমরা আমরা কোনো নিজেরা পাইনি। সাহায্যের জন্য ত্রিপল নিয়ে, চাল নিয়ে, ডাল নিয়ে আমাদের রাজ্য সভাপতি সমস্ত স্তরের নেতারা আমরা সাহায্য করতে গিয়েছি। কেন্দ্র ওনারা সরকার বাধা দিয়েছে, পশ্চিমবঙ্গের ব্যাপারেই ওনারা বরাবর উদাসীন সাহায্য করতে থাকেন। দেয়নি। পশ্চিমবঙ্গে শুধু উনি আমাদের কোনো নয়, সাহায্যের সারা হাত বিভিন্ন বাড়িয়ে NGO রা দেননি। সাহায্য করতে গেছে, কোনো সাহায্য মানুষকে দিতে দেয়নি। এরা জানে যে এরা দিতে গেলে বিজেপির নাম হবে, মানুষের আমরা কোথাও দেখিনি সেটা। মরে যাচ্ছে, আপনাদের আপনাদের বিরোধী দলের আপনাদের কোনো সাংসদ কোনো বিধায়ককে এখানে দেখা যায়নি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে। সর্বশেষ আমি একটা জিনিস জানতে চাইছি, সর্বশেষ ম্যাডাম টিএমসি নেতারা তাদের দুতলা তিনতলা বাড়ি তারা সাহায্য নিচ্ছে, আপনারা দেখছেন। সাহায্য করতে আসলেনই না আপনারা, বলছেন এই টাকা চুরি করে আমরা নিজেরা গেছি সুন্দরবনের বিধ্বস্ত সুন্দরবনের আমফান বিধ্বস্ত অঞ্চলের মানুষগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। সেই টাকা ফেরতের টাকা সরকারের ঘরে আবার ব্যাক করছে। মানে চোর দেখুন, চুরি করেও পার পাচ্ছে না কেন? স্থানীয় মানুষ আপনারা যদি তৃণমূলকে বদনাম করবার জন্য যদি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নাম সেখানে বসিয়ে দেন তাহলে কি হবে? বাস্তুহারা অথচ আমাদের আমি খুব সংক্ষিপ্তভাবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাইছি আপনি কোন পয়েন্টে দাঁড়িয়ে বলছেন যে প্রধান কোন পয়েন্টে দাঁড়িয়ে বলছেন যে পশ্চিমবঙ্গ বাংলা আমাদের কিন্তু বাংলা 2011 সাল থেকে সেটা রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। আমাকে জাস্ট 3টে পয়েন্ট বলুন বা 4টে পয়েন্ট যেটা ভীষণ ভাইটাল এবং সমগ্র জনগণের জানা উচিত, যেখানে আপনার মনে হচ্ছে যে 4টে পয়েন্টে দাঁড়িয়ে আপনারা আসতে চলেছেন 2021। আসুন না, মানুষের পাশে দাঁড়ান না, দাঁড়িয়ে মানুষকে সাহায্য করুন না। আপনাদের একটা সাংসদ একটা বিধায়ককেও তো দেখা যায় না মানুষের পাশে দাঁড়িয়ে করতে। আমফান দেখে নিয়েছে আমাদের সরকার কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমফানের ওটা দেখে নিয়েছে বাংলার মানুষ, দেখে নিয়েছে কিভাবে সরকার আমাদের সাধারণ মানুষের পাশে, উৎফুনে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, সেটা দেখে নিয়েছে এবং এর জবাব 21-এ আপনারা পেয়ে যাবেন হাতে নাতে। দেখে তো শিখছে, মানুষ সর্বস্ব হারা হয়ে গেছে। আপনাদের কথা ভাবুন না, আপনাদের কথা ভাবুন। আমরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস দেখা যাবে, সেটা মানুষ জবাব দিয়ে দেবে। ঠিক আছে, 21 আসতে দিন, বিধানসভা হতে দিন, আপনারা জবাব পেয়ে যাবেন, আপনাদের জবাব দিয়ে দেবে, কারণ মানুষ দেখছে আপনারা কি করছেন। আর আমরা একটা কথা আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি অনেকটা আশাবাদী
আপনি অনেকটা আশাবাদী সত্যমত বাবু যে ভারতীয় জনতা পার্টি আবার একটা খুঁটি করে বসতে চলেছে বা বাংলা দরবারে আসতে চলেছে। আমি এই জিনিসটাই আমি দেবশ্রী ম্যাডাম যে জিজ্ঞেস করতে চাইছি যে আপনি জনগণকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি আমাদের জনগণকে বলুন বা আমাদেরকেও জানান যে আমাদের বর্তমান রাজ্য সরকার তার পরিকল্পনা বা প্রোপাগান্ডা কি আছে, যে যদি তিনি 2021-এ আবার আসেন তিনি কিভাবে বাংলাকে সুশোভিত করবেন। সম্মান বিপন্ন আজকের বাংলা মাত্রায় শান্তি চাইছে। বাংলায় শান্তির বাংলা তৈরি করতে হলে বাংলায় যদি উন্নতি হয়, উন্নতি আনতে হয়, বাংলা যদি পরিবর্তন আনতে হয়, তাহলে বিজেপিকে নিয়ে আসতে পারবে। বিজেপি একমাত্র নিরাপত্তা দেবে। আগে এই যে বাংলা, এই যে বাংলাকে শেষ করে দিচ্ছে, শেষ করে বাংলা থেকে আবেদন নিয়ে বিজেপি মানুষের কাছে যাবে। যার জন্য ভোটের আগে যুদ্ধ বাড়াতে হয়, যার জন্য ভোটের আগে যুদ্ধ বাড়াতে হয়। অবশ্যই অবশ্যই হ্যাঁ, ভোটের আগে যুদ্ধ বাঁধিয়ে সিম্প্যাথি নিয়ে স্বপ্ন দেখতে ভালো লাগে সবার, জেগে জেগে আপনি স্বপ্ন দেখুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ প্রথমত সত্যমত বাবুকে এবং তিনি এবং আপনি দুজনেই যে আপনারা একটা মূল্যবান সময় বের করে আমাদের চ্যানেলকে সময় দিয়েছেন এবং আপনাদের মূল্যবান তথ্য দলীয় পার্টির পক্ষ থেকে যে বক্তব্য আপনারা তুলে ধরেছেন, আশা করা যায় জনগণের ভীষণভাবে এটা কার্যকরী এবং জনগণ বুঝতে পারবে যে আগামী দিনে কি তাদের জন্য অপেক্ষা করছে, তাদের জন্য ভারতীয় জনতা দল অপেক্ষা করছে, তাদের জন্য তৃণমূল আবার আসতে চলেছে। সেটা সম্পূর্ণরূপে জনগণ একটা পর্যবেক্ষণের বিষয় এবং দেখা যে জনগণ কি পেতে চলেছে। আমরা অপেক্ষা থাকবো। প্রত্যেকেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোর দ্বারা আমরা উপকৃত। তো আপনারা দেখেছেন এবং আমি বললাম না, উন্নয়ন অব্যাহত, উন্নয়ন কখনো শেষ হতে পারে না। আবার 21-এ আমাদের আসতে দিন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার মানে যেই জায়গাগুলো মানে এখনো অবধি হয়তো কিছু কিছু জায়গায় উঠুনে তো পুরো লন্ডভন্ড হয়ে গেছে সব কিছু, সেই জায়গাগুলোকে উনি আবার রেকটিফাই করে দিচ্ছেন, সব কিছু করে দিচ্ছেন এবং উনি আরো বিস্তর আরো পরিকল্পনা নিয়ে উনি আসছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনারা অসংখ্য মূল্যবান তথ্য দিয়েছেন, সমগ্র জনগণ জানতে পেরেছে। তো আপনাদের এক্সপ্রেস টাইমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি শান্তনু, এক্সপ্রেস টাইমের সাথে।